আমি নাইম আহমেদ কিবরিয়া, এই প্রজেক্টটির একজন স্থপতি। অ্যাসোসিয়েটেড কনসালটেন্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে। তারা এই দেশে বা এই পূর্ব পাকিস্তানে তারা দুটি প্রকল্পের জন্য কাজ করে, দুটি নগর পরিকল্পনা। একটি হচ্ছে চট্টগ্রামের 16 শহর, আরেকটি হচ্ছে যে এই ঢাকার মোহাম্মদপুর। মোহাম্মদপুরের পূর্ব নাম ছিল মোহনপুর, পরবর্তীতে এটা মোহাম্মদপুর নাম ধারণ করে। এখানে 6 ধরনের বা 6 টাইপের বিল্ডিংয়ের পরিকল্পনা করা হয়। আমরা এখন যে প্রজেক্টটিতে বসে আছি এটি হচ্ছে ই টাইপের, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এক ধরনের আবাস। আমাদের এই প্রজেক্টের যিনি স্বত্বাধিকারী মাহবুবুর রহমান দোলন ভাই, উনি এই বাসাতে বিভিন্ন সময়ে থেকেছেন, বড় হয়েছেন এবং এই মহল্লা ভিত্তিক একটা পরিকল্পনা ছিল। এই মহল্লাতে উনি বড় হয়েছেন, এখানে থেকে উনি স্কুল কলেজে গিয়েছেন এবং তার অনেক স্মৃতি বিজড়িত একটা অঞ্চল তো বটেই, এবং এই বাড়িটাও। তো এই বাড়িটা ওনার নানা 70-এর দশকে কিনেছিলেন। কিছু কিছু সময় বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেও পড়েছিল। এই অবস্থায় তখন ওনারা চিন্তা করেছিলেন যে এটাকে ডেভেলপারকে দিবেন কিংবা বিক্রি করে দিবেন বা নিজের একটা বড় বাড়ি বানাবেন। তো আমাদের যিনি ক্লায়েন্ট দোলন ভাই, তখন ইনি মামা খালাদের কাছ থেকে বাড়িটি কিনে নেন এবং উনি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তে যে উনি এটাকে সংরক্ষণ করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, যেটাতে মোহাম্মদপুরের স্মৃতি এবং ওনার নিজের স্মৃতি, পারিবারিক স্মৃতি সবকিছু যাতে সংরক্ষণ করা যায়। তো এই হিসেবে উনি এমন একটা দল খুঁজছিলেন বা টিম খুঁজছিলেন যাদের এই ধরনের একটা কাজ করার অভিজ্ঞতা আছে, পাশাপাশি মোহাম্মদপুরে তাদের একটা ওরিয়েন্টেশন আছে, অথবা মোহাম্মদপুরে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। সেই হিসেবে আমাদের সঙ্গে ওনার পরিচয়। আমি আর্কিটেক্ট মাহমুদুল ইসলাম ফরহাদ। মানে বর্তমানে যে পরিবর্তনগুলো ঘটে গেছে প্রজেক্টের মধ্যে, আশপাশে যেগুলা পরিবর্তনগুলো ঘটে গেছে, এইগুলোর মধ্যে যেন কমফোর্টেবলি একটা লিভেবল সিচুয়েশন তৈরি করা যায়। তো এই ধরনের প্রজেক্টে দেখা যায় যে এই পশ্চিমা দেশগুলায় তারা অ্যাজ ইট ইজ প্রজেক্টটাকে সংরক্ষণ করে, ঠিক যেভাবে আছে সেভাবে। কিন্তু এই পূর্ব দিকে, বিশেষত যে এশিয়া বা পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, এইসব দিকে আমরা যেটা দেখি, প্রজেক্টকে চেষ্টা করা হয় যে চলমান জীবনের অন্তর্গত করা, মানে ওকে লিভেবল করে তোলা। তো এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ ছিল মূলত ওইটা, যে এটাকে লিভেবল করে তোলা, চলমান জীবনের অংশ করে তোলা। যেটা যে আর্কিটেকচারাল টাইপোলজি, যেটা যদি বলি যে রো হাউস সিস্টেম, তো রো হাউস সিস্টেমে দেখা যায় যে বাড়িগুলা গায়ে গায়ে লাগানো থাকে এবং এখানে যে কোনো ধরনের পরিস্থিতি পরিবর্তন বা উন্নয়ন করতে গেলে শুধু দুই মাথায় কাজ করার সুযোগ থাকে, মাঝখানটায় খুব একটা থাকে না। তো এখানে ঠিক তাই করা হয়েছে যে এটার উত্তর দক্ষিণে দুই মাথায় কাজ করা হয়েছে এবং এই কাজ করার মাধ্যমে যা পরিবর্তন সেগুলো আনার চেষ্টা করা হয়েছে। এটা একটা সীমাবদ্ধতা ছিল, তো চেষ্টা করা হয়েছে এই সীমাবদ্ধতাটাকেই এই প্রজেক্টের বৈশিষ্ট্য হিসেবে তৈরি করা। সাধারণ নাগরিক জীবনের কে সাপোর্ট করে এই আর্কিটেকচারটা কিন্তু এখানে দেখা যাবে, যে একটা সাধারণ মানুষ একটা সাধারণ পরিবার কী রকম জীবনযাপন করত সেই 70s-এর দিকে, 80s-এর দিকে, 90s-এর দিকে। তো সেই প্রেক্ষাপটে বলা যেতে পারে যে আমাদের যে উপলব্ধি, যে এই প্রজেক্টটা, এইটা একটা নতুন, আমি বলবো যে সংরক্ষণের, মানে নতুন ধরনের প্রজেক্ট সংরক্ষণের একটা দরজা খুললো আর কি। আমার মনে হয় যে এখানে এখনো এই 60-70 বছরের পুরনো বেশ কিছু বাড়ি আছে, যেগুলো অন্তত যদি একটা দুটো করে এইভাবে সংরক্ষিত হতে থাকে, তাহলে একটা এলাকার যে জীবনযাত্রার মান কেমন ছিল এবং একটা লাক্সারিয়াস একটা জীবনযাত্রা আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে একটা কোর্টইয়ার্ড আছে, একটা উঠান, যেটা আমাদের হাজার বছরের ইতিহাসের একটা বিল্ডিংয়ের একটা পার্ট, একটা অংশ, একটা অবভিয়াস অংশ, সেটা এখানে আছে। এবং এর উপর থেকে আকাশের সঙ্গে একটা সংযোগ আছে। আকাশের সঙ্গে সংযোগ থাকা মানে হচ্ছে যে 6টা ঋতুই কিভাবে বাইরে কাজ করছে সেটা ঘরের ভিতর থেকে বাইরে না গিয়েও টের পাওয়া বা বুঝতে পারা। বৃষ্টির সময় বৃষ্টি আসা, রোদের সময় রোদ আসা,
এই কুয়াশার সঙ্গে কুয়াশা চলে আসা, এই বিষয়গুলো আজকাল শহরের বাড়িগুলো থেকে এই চিহ্নগুলো মুছে যাচ্ছে। তো এইগুলোর কিছু কিছু থেকে যাওয়া মানে হচ্ছে যে এই বিষয়গুলো পরবর্তী প্রজন্মকে অনেক কিছু ভাবতে সাহায্য করবে। তাছাড়া সেই সময়কার কি ফার্নিচারগুলো কেমন ছিল, স্পেসের কোয়ালিটি কেমন ছিল, স্ট্রাকচার কেমন ছিল, এমনকি বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো যেমন যে ফ্লোর নেট সিমেন্ট করা, এই যে বিষয়গুলো বা কাঠের দরজা, কাঠের জানালা, এই বিষয়গুলো এগুলো একটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। এই যে পিছনে একটা আর্চ, যদিও এটা ড্রপ ওয়াল ছিল, আলোকে আরো ইনভাইট করার জন্য, ভিতরে আলো নিয়ে আসার জন্য আমরা এটাকে একটা খিলান বা আর্চ আকারে কেটেছিলাম। সেটাকে আমি করতাম কিনা, এই কালারটা আমি ব্যবহার করতাম কিনা, বা এই ধরনের একটা কোর্টিয়ার দিয়ে এই ধরনের সিঁড়ি ব্যবহার করতাম কিনা নতুন ভাবে যদি আমি ডিজাইন করতাম। এই যে উপলব্ধিগুলো, এগুলো এই ধরনের একটা প্রজেক্টের সঙ্গে জড়িত না হলে হয়তো বা কখনো উপলব্ধি হতো না। আর ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ম্যাটেরিয়ালগুলো যে অ্যাপ্লাই হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে হিউম্যান ইন্টারভেনশন আছে, মানে হাতের অনেক কাজ আছে। তো এইটা কিন্তু একটা পরিবেশকে অনেক হিউম্যান করে, হ্যাঁ, এবং পরিবেশের সাথে মানুষকে অন্তরঙ্গ হইতে হেল্প করে। এমন যে এইটাও একটা মাত্রা যেটা এই প্রজেক্টে আমরা ফিল করছি, এবং হয়তো প্রজেক্টটায় যারা আসছে বা যারা ইউজ করতেছে তারাও হয়তো এটা ফিল করতে পারে। আমি স্থপতি আসিয়া করিম দীপা। বীর মঞ্জিল প্রজেক্টটি একটি রেস্টোরেশন প্রজেক্ট, যেখানে আমরা চেষ্টা করেছি বর্ডারের চাইল্ডহুড মেমোরি প্রিজার্ভ করতে। আমাদের স্থাপত্য চর্চার ক্ষেত্রে তাই আলো বাতাসের চলাচল যথেষ্ট গুরুত্ব নিয়ে বিবেচনা করি। এই বাড়িটির ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ ছিল, যেহেতু এই বাড়ির দিকে কমন ওয়াল আছে এবং দুপাশ থেকে আলো আসার কোনো সুযোগ নেই। সেজন্য এই সমস্যাটির সমাধানের জন্য আমরা ডিজাইনের শুরু থেকেই ভাবছিলাম যে বাড়ির সামনে এবং পিছন দিকে দুটি আলো ও বাতাস চলাচলের জন্য লাইট ওয়েল ডিজাইন করি। আমি বড় হয়েছি হচ্ছে পুরাঘাটায়, এবং সেখানে প্রায় সবগুলো বাড়িতে উঠান ছিল। তো আমার মনে হয় যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা স্থাপত্য চর্চার ক্ষেত্রে বারবার জানা এই উঠানটি চলে আসে, এবং এই উঠানকে ঘিরে অনেক সময় আমরা আমাদের প্রজেক্টগুলো শুরু করি। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি বলি, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পুরানো এই যে আগের ব্যাপারটি, এটি রিফ্লেক্ট করা যায় কিভাবে, সেটির জন্য আমরা আগে যেভাবে আমাদের বিভিন্ন ফিনিশিং ম্যাটেরিয়াল ইউজ করা হতো, সেগুলো আমরা একটু চেষ্টা করেছি আবার পুনর্ব্যবহার করতে। যেমন ফ্লোরে আমরা বিট সিমেন্ট ফিনিশ করেছি, দেয়ালগুলোতে আমরা চুন সুরকির কাজ করেছি। এভাবে আমরা একটু সময়কে ধরে রাখার চেষ্টা করেছি। আমি আর্কিটেক্ট বাপ্পা চৌধুরী। আমি সামিনা ইসলাম। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মীর মসজিদ, যেটা মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত। যখন আমরা সার্ভে করলাম তখন আমরা 3টা পয়েন্ট দেখলাম যে এই 3টা পয়েন্ট ঠিক করতে পারলে বাড়িটা বসবাসের উপযোগী হয়ে যাচ্ছে। 1, পানি রোধ করতে পারা। 2 হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাসের ব্যবস্থা করা। এবং আলো বাতাসের ব্যবস্থা করতে যাওয়ার সময় দেখলাম যে এইখানে পর্যাপ্ত এই অংশটার মধ্যে অলরেডি একটা কোর্টইয়ার্ড ছিল। এরপর আমরা আরও 2টা লাইট ওয়েলের ব্যবস্থা করলাম। আর পানির জন্য দেখা যাচ্ছে যে আমাদের পিছনের যে পাশটা, ওই পাশটাকে আমরা ওয়াটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করেছি। আমরা দেয়ালের যে জায়গাগুলোতে একটু টেক্সচার চেয়েছি, বিল্ডিং এর বাহির থেকে শুরু করে যে করিডোরটা দিয়ে আমরা ঢুকছি, এখানে আমরা ধরনের যে আমাদের পেছনেও যে টেক্সচারটা আছে, এটা একদমই মানে ক্রাফটেড একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের যে একদম খুবই বেয়ার হ্যান্ডে হয়েছে, যে জাস্ট চুন সুরকি, মানে ইটের সুরকিটার গুঁড়া আর হচ্ছে চুন দিয়ে করে এটা একদম হাত দিয়ে আমাদের ক্রাফট করা হয়েছে, মানে ক্রাফটম্যানশিপ গুলো করা হয়েছে। এখানে কোনো ধরনের আমরা কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল কিছু ইউজ করিনি। এই ভেন্টিলেটর গুলো আমরা চেষ্টা করেছি এই বিল্ডিং এ যেগুলো ছিল এগুলো রাখার বিভিন্ন জায়গায়, যেমন যে 2টা বেডরুমের মাঝে কিছু কিছু জায়গা আছে, এই ভেন্টিলেটর গুলো আগেরই ছিল এই বিল্ডিং এ ইউজ করা, ওইগুলো আমরা প্রিজার্ভ করে ওই জিনিসগুলোই আমরা ইউজ করেছি, যাতে বিল্ডিংটাতে ওরকম এক ধরনের ওই সময়কার এসেন্সটা থাকে।
আমাদের ছাদে ওঠার যে সিঁড়িটা সেটা যেন আমাদের এই কোর্টইয়ার্ডটা ব্লক করে না ফেলে, এর জন্য আমরা এখানে পারফোরেটেড শীট ব্যবহার করেছি, যেটা যেন আমাদের কোনো লাইট বা ভিজুয়াল কোনো একটা ব্যারিকেড তৈরি না করে। বিল্ডিং এর ফ্রন্টে আমরা এক ধরনের একটা স্ক্রিনিং ইউজ করেছি, কারণ বাসাটার চারপাশে সবগুলো বিল্ডিং উঁচু উঁচু, আশপাশ থেকে সবকিছু দেখা যায়। তো সেখানে একটা সাম সর্ট অফ প্রাইভেসি আমাদেরকে মেনটেন করতে হয়েছে। কালারটা বাহিরের পুরো এই যে বিল্ডিং এর যে কালারটা বাহির থেকে শুরু করে ভেতর থেকে শুরু করে সবকিছু, এই কালারগুলো হচ্ছে ওই একই স্কিমেই যাতে থাকে, যাতে বাসাটা সবকিছু মিলে এটা একটা শান্ত বাসা, এটা পুরনো যে মীর মঞ্জিলের যে আগের ইয়েটা ছিল, হিস্ট্রিটা ছিল, আগের যে অ্যাম্বিয়েন্সটা ছিল, ওই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করেছি। আমার নাম এনায়েত, আমি এটার এই স্ট্রাকচারাল ব্যাপারে পরামর্শদাতা। তো আমরা বিল্ডিংয়ের পিছন সাইডে একটা এই হাউজিংয়ের মেইন ড্রেন, সেইটার থেকে পানি যেন না আসে সেই জন্য আমরা পিছনে ট্রিটমেন্ট করে আমরা পুরো ফ্লোরটারে ট্রিট করে পানি প্রোটেক্ট করলাম। এরপরে ওয়ালগুলো দেখলাম যে ওয়ালে প্লাস্টার খুলে পড়তেছে, এইগুলোরে ড্যাম প্রুফিং করার জন্য ওয়াল থেকে আমরা পুরনো প্লাস্টার সবগুলো উঠাইয়া সেইটারে আমরা নতুন করে প্লাস্টার করলাম, কিছু কলামে রেট্রোফিটিং করলাম। এটার ফ্লোর অনেক ডাউন, তো এই জন্য আমাদের ফ্লোরগুলোরে আপ করতে হয়েছে, এবং এই জন্য আগের যে জানালা লিন্টেন বা অন্য যে ফাংশনাল ব্যাপারগুলো ছিল সেইগুলোর লিন্টেনগুলো কাটে আরও উপরে নিতে হচ্ছে, এবং এই সময়গুলো আর এটা বেসিক্যালি ব্রিক ফাউন্ডেশনের স্ট্রাকচার ছিল। আমার নাম মাহবুবুর রহমান, তবে আমার পরিবারের সদস্যরা এবং এলাকার লোকরা আমাকে দোলন হিসেবে চেনে। সো আমার নিকনেম মানে ডাক নাম বলে যেটা বলে সেটা হচ্ছে দোলন। তো আমার এই বাসাটা হচ্ছে আমার নানা বাসা। তো আমার খালা মামারা বা আমার মা সহ তারা 8 ভাই বোন, 5 বোন 3 ভাই। ওনারা সময় আমার খালা মামারা এখানে একসময় থাকতেন, নানা নানিকেও আমি দেখেছি। আমার আসলে এটি একেবারেই মানে স্মৃতিটাকে ধরে রাখার উদ্দেশ্যটাই প্রধান, এবং সেখান থেকে আমি ভাবলাম যে প্রথমে আমাকে এই বাসাটা বিক্রি বা ভাঙার থেকে রক্ষা করতে হবে। তো তখন আমার এক বন্ধু যে কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ একসময় আমাকে ইন্ডিজেনাসের কথা বলে, এবং সেই সূত্রে নাইম ভাইয়ের সাথে আমার পরিচয়। আমি জেনে আসলে আমার জন্য আরও ভালো লাগার বিষয় যে নাইম ভাইও মোহাম্মদপুরে বেড়ে উঠেছে, এবং পুরনো বাড়িগুলি কেমন ছিল বা কেমন থাকতো সে সম্পর্কে তার একটা ধারণা ছিল। এটার প্রিজার্ভেশনের দিক থেকেও আসলে বেশ কিছু কাজ করা হয়েছে, স্ট্রাকচারাল পার্টটা থেকেও। আমরা যে নামটা রেখেছি মীর মঞ্জিল, আমার নানারা তাদের মানে পদবী ছিল মীর। আমার নানার নাম ছিল মীর রজ্জব আলী, আমার মামাদের নাম মীর আমির আলী, মীর তোফাজ্জেল আলী, মীর হাসমত আলী। তো এইভাবেই ওইটাকে মাথায় রেখে এইটার নাম আগে মীর মঞ্জিল ছিল না, এটা আমার দেওয়া। যেহেতু তারা এখানে থাকতো তাদের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আসলে এই নামটা রাখা মীর মঞ্জিল। তো এখন জেনে আমি খুবই খুশি যে মীর মঞ্জিল সম্প্রতি আইএবি ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশের একটা পুরস্কার এটা পেয়েছে। এটা আমার জন্য গর্বের বিষয় বলতে। আমাদের এই প্রজেক্ট থেকে আমাদের এই একটা উপলব্ধি আসছে যে আসলে খুব বড় বাড়িও দরকার হয় না, ছোট পরিসরের ভিতরে অনেক ধরনের স্পেসের কোয়ালিটি, আনন্দময় বৈচিত্র্যময় অনেক পরিবেশ ছোটোর ভিতরে তৈরি করা যায়। এর জন্য একটা ভালো মন থাকতে হয় এবং একটু সংযত হতে হয়, নিজের কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন এই ব্যাপারে একটু সংযত থাকলে এই বিষয়টা অবশ্যই সম্ভব।